আজ এখন আমরা শুনবো মেম সাহেব উপন্যাসের সপ্তম পার্ট। যারা পূর্বের পর্বগুলো শোনা হয়নি যাদের, তারা আমার চ্যানেল থেকে পূর্বের পর্বগুলো শুনে নিব। এখন পড়ছি মেম সাহেব উপন্যাসের সপ্তম পার্ট। আমি ভাবছি চিঠিগুলো বড্ড বড় হয়ে যাচ্ছে, আর তুমি লিখছো আরো অনেক বড় করে লিখতে। অথবা কদিন ছুটি নিয়ে কলকাতায় গিয়ে মুখোমুখি সব বলতে প্রস্তাব করেছো। প্রথম কথা, এখানে পার্লামেন্টের বাজেট সেশন চলছে, ছুটি নিয়ে কলকাতা যাবার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া নিজের মুখে তোমাকে কাহিনী শোনাতে আমি পারবো না। মেম সাহেব আমাকে কত ভালোবাসতো, কত আদর করতো, কত রকম করে আদর করতো। কেমন করে দুজনে রাত জেগেছি সেসব কথা তোমাকে বলবো কেমন করে? লজ্জায় আমার গলা দিয়ে স্বর বেরোবে না। ভগবান সবাইকে কণ্ঠস্বর দিয়েছেন, কিন্তু সবার কণ্ঠে কি সুর আছে? আছে মিষ্টত্ব? নেই। কণ্ঠ থাকলেই কি সব কথা বলা যায়? সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, সব অনুভূতি কি বলা যায়? হয়তো অন্যরা বলতে পারে, কিন্তু আমার সেই ক্ষমতা নেই। তুমি আমাকে ক্ষমা করো। সময় থাকলে চিঠিগুলো আরও দীর্ঘ হতো। তাছাড়া চিঠি লিখতে বসে কলমও থেমে যায় মাঝে মাঝে। আমাকে ফাঁকি দিয়ে মনটা কখন যে অতীত দিনের স্মরণীয় স্মৃতি অরণ্যে লুকিয়ে পড়ে বুঝতে পারিনি। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে দেখি মেম সাহেব আঁচলের তলায় মন লুকিয়ে আছে। তোমাকে এই চিঠিগুলো লিখতে বসে বারবার মনে পড়ে সেসব দিনের স্মৃতি। আপন মনে কখনো হাসি, কখনো লজ্জা পাই, কখনো আবার মনে হয় মেম সাহেব গান গাইছে বেসুরো গলায়, আমি কোরাস গাইতে চেষ্টা করছি। এই চিঠি লিখতে বসেই আবার মনের রিভলিং স্টেজ ঘুরে যায়, দৃশ্য বদলে যায়, আমার চোখটা ঝাপসা হয়ে ওঠে, কলমটা থেমে যায়, একটু পরে দু চোখ বেয়ে জল নেমে আসে। দোলা বৌদি, তোমাকে চিঠি লিখতে বসে এমনই করে প্রতি পদক্ষেপে নিজেকে হারিয়ে ফেলি, নিজে হারিয়ে ফেলি, কিন্তু তবুও অনেক কষ্টে ফিরে যাই অতীতে এবং তোমাকে চিঠি লিখতে বসি। আগে থেকে তোমাকে দুঃখ দেবার ইচ্ছে নেই, যথাসময়ে তুমি আমার চোখের জলের ইতিহাস জানবে। তবে জেনে রাখো, আজ সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতাটুকু পর্যন্ত আমার নেই, হাঁটবার সাহস নেই, কোনো মতে যেন হামাগুড়ি দিয়ে গড়িয়ে চলছি। তোমার নিশ্চয় এসব পড়তে ভালো লাগছে না, মন ছটফট করছে আমাদের প্রথম অ্যাপয়েন্টমেন্টের কথা শুনতে, তাই না? শুধু প্রথম দিনের কথাই নয়, আরও অনেক কিছু বলবো তোমাকে। তবে অনেক দিন হয়ে গেল, কিছু কথা, কিছু স্মৃতি অস্পষ্ট হয়ে গেছে। সেদিন দুপুরের দিকে অফিস গিয়ে কিছুক্ষণ কাজ করে জরুরি কাজের ওসিলায় বাসায় চলে এলাম। ভালো করে সাবান দিয়ে স্নান করলাম, ধূপাবাড়ির কাচানো ধুতি পাঞ্জাবি পরলাম, বোধ হয় মুখে একটু পাউডারও বুলিয়েছিলাম। তারপর মা কালীর ফটকে বার কয়েক প্রণাম করে বেরিয়ে পড়লাম। দেরি হয়ে যাবার ভয়ে আগে ভাগে বেরিয়ে পড়লাম। 5:30টার মধ্যেই এসপ্ল্যানেডে পৌঁছে এলাম। অফিস ছুটির সময় অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হবার সম্ভাবনা, তাই চৌরঙ্গি ছেড়ে বক্সি সিনেমার পাশ দিয়ে ঘুরে নিউ মার্কেট চলে গেলাম। মার্কেটের সামনে কিছু স্টলের সামনে কয়েক মিনিট ঘোরাঘুরি করে এলাম লিন্ডসে স্ট্রিটের মোড়ে। দেরি করতে হলো না, মেম সাহেবের প্রায় সঙ্গে সঙ্গেই এলো। এক ঝলক দেখে নিলাম, চমৎকার লাগলো, বড় পবিত্র মনে হলো মেম সাহেবকে। খুব সাধারণ সাজগোজ করে এসেছিলে, ওই বিরাট গোছা ভরা চুলগুলোকে দিয়েই নিগোছেই একটা সাধারণ খোপা বেঁধেছিল। মুখে কোথাও প্রসাধনের ছোঁয়া ছিল না, পরনে সাদা খোয়ালের মাঝারি ধরনের একটা তাঁতের শাড়ি, গায়ে একটা লক্ষ্য চিকনের ব্লাউজ, ডান হাতে একটা কঙ্কন, বাঁ হাতে স্টেইনলেস স্টিলের ব্যান্ড দিয়ে বাঁধা একটি ঘড়ি, হাতে হাতে একটা খাতা বই আর ছোট্ট একটা পার্স। প্রথমে কে কথা বলেছিল তা আজ আর মনে নেই, কিন্তু ঠিক কী কথা হয়েছিল তাও মনে নেই। তবে মনে আছে আমি জিজ্ঞাসা করেছিলাম, চা খাবেন? মেম সাহেব বলেছিল, চা আর খাবো না, তার চাইতে চলুন একটু বসা যাক। রাস্তা পার হয়ে ময়দানের দিকে এলাম, তারপর কিছু দূর হেঁটে ময়দানের এক কোণায় বসে পড়লাম। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকলাম দুজনেই। মাঝে মাঝে একবার ওর দিকে তাকিয়ে আর তৃপ্তিতে ভরে গেছে মন। মেম সাহেবও মাঝে মাঝে আমাকে দেখছিল, কয়েকবার দুজনের দৃষ্টিতে ধাক্কা লেগেছিল, হেসেছি দুজনেই। 1 সেকেন্ড পরে আমি আবার তাকিয়েছি মেম সাহেবের দিকে। এবার আর মেম সাহেব চুপ করে থাকতে পারে না, প্রশ্ন করে, কি দেখছেন? ওনার উত্তর আমি দিতে পারিনি, লজ্জা করেছে, দ্বিধা এসেছে। মেম সাহেব একটু পরে আবার প্রশ্ন করেন, কি হলো, উত্তর দিচ্ছেন না যে? সব সময় কি সব প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা থাকে? আমার সব প্রশ্ন কি খুব কঠিন? কদিন বাদে হয়তো এ প্রশ্ন কঠিন থাকবে না, তবে আজ বেশ কঠিন মনে হচ্ছে। দুজনের দৃষ্টি চারপাশ ঘুরে যাচ্ছে।
আমি আবার চুরি করে মেম সাহেবকে দেখে নেই, ধরা পড়লাম না, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না, ধরা পড়ে গেলাম। একটু হাসতে হাসতে মেম সাহেব আবার জানতে চায়, অমন করে কি দেখছেন? আমি কয়েকবার আজে বাজে অপ্রয়োজনীয় কথা বলে ওর প্রশ্ন এড়িয়ে যেতে চেষ্টা পারলাম না। আমি বললাম, আপনি জানেন না আমি কি দেখছি? না, সত্যি। মেম সাহেব আবার হাসে, বলে, প্রথম দিনে কিভাবে বুঝলেন আমি মিথ্যা কথা বলি? না, তা ঠিক না, তবে বলুন কি দেখছেন? মেম সাহেব যেন দাবি জানালো। আমি আর দেরি করলাম না, মেম সাহেবকে দেখতে দেখতেই বললাম, আপনার চোখ দুটি বড় সুন্দর। ঠোঁটটা কামড়াতে কামড়াতে মুখ ঘুরিয়ে নেয় মেম সাহেব, একটু নিচু গলায় বলল, ঘোড়ার ডিম সুন্দর। আবার কয়েক মুহূর্ত দুজনেই চুপ থাকি। তারপর মেম সাহেব আবার বলে, আমি কালো কুৎসিত বলে আমাকে নিয়ে ঠাট্টা করছেন? জানো দোলা বৌদি, কোনো কারণ ছিল না, কিন্তু তবু দুজনে মুচকি হাসতে বেশ কিছুক্ষণ তর্ক করলাম। প্রথম প্রথম প্রেমে পড়লে এমন অকারণ অনেক কিছুই করতে হয়, তাই না? তবে শেষে আমি বলেছিলাম, সত্যি আপনার চোখ দুটি বড় সুন্দর। পরে বিদায় নেবার আগে বলেছিলাম, প্রথম পরিচয়ের দিনই আপনার সৌন্দর্য নিয়ে আলোচনার জন্য যদি কোনো অন্যায় হয়ে থাকে তাও মাফ করবেন। তুমি তো মেম সাহেবকে দেখেছো, সত্যি করে বলো তো ওর চোখ দুটো সুন্দর কিনা? অত কালো টানা টানা ঘন গভীর বুদ্ধিদীপ্ত চোখ আমি আমার জীবনে কোথাও দেখিনি। ওই চোখ দুটো আমাকে চুম্বকের মতো টেনে নিয়েছিল। সেদিন দানাপুরে প্যাসেঞ্জারের কামরায় মেম সাহেবের প্রথম দেখা পাবার সঙ্গে সঙ্গে আমি উপলব্ধি করেছিলাম আমার নিঃসঙ্গ জীবনে শেষ হতে চলেছে। ময়দানে মেম সাহেবের পাশে আমার সে উপলব্ধি করে দৃঢ় হলো। বেশ বুঝতে পারলাম জীবন দেবতা আমাকে জরানের মধ্যে হারিয়ে যেতে দেবেন না। নিঃশব্দে নিভৃতে তিনি আমার কাছে মেম সাহেবকে পাঠিয়েছেন আমার জীবনযুদ্ধের সেনাপতি রূপে। আমার নতুন সেনাপতিও বোধহয় বুঝতে পেরেছিল যে বিধাতা পুরুষ একটু হাসি, একটু গান, একটু সুখ, একটু আনন্দ, একটু ভালো লাগার জন্য তাকে আমার কাছে টেনে আনেননি। 2-4 দিন আর দেখাশোনা হবার পর একদিন সন্ধ্যায় সার্কাস ময়দানে এক কোনায় বসে মেম সাহেবকে আমার জীবন কাহিনী শোনালাম। সবকিছু শুনে মেম সাহেব বলেছিল, ধাতুটা ভালো, তবে খাদে মিশে গেছে। গহনা গড়বার জন্য একটু বেশি পোড়াতে হবে, একটু বেশি পেটাতে হবে। কাকে পোড়াবেন, কাকে পেটাবেন বুঝতে পারছেন না? বুদ্ধি থাকলে তো বুঝবো। এবার একটু জোর গলায় বলল, আপনাকে। আমি অবাক হয়ে বলি, সে কি সর্বনাশের কথা! প্রায় তোতলামি করে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে পেটাবেন, পোড়াবেন? মেম সাহেব গাম্ভীর্য আনার ব্যর্থ চেষ্টা করতে বলল, তবে আপনাকে কি পূজা করব? একটু পরে বলেছিল, দেখবেন আপনাকে কেমন জব্দ করি, কেমন শাসন করি। সত্যি? নিশ্চয় পারবেন, নিশ্চয়। বেশ আত্মপ্রকাশের সঙ্গে মেম সাহেব জবাব দেয়, পাশে হেরে যান। সেই ভয়ে মা পর্যন্ত আগেই পালিয়েছেন, সুতরাং আপনি কি? আরও কয়েক সপ্তাহ কেটে গেল। ইতিমধ্যে মেম সাহেব নিশ্চয়ই বুঝতে পেরেছিল আমি পরীক্ষা দিয়ে কোনো মতে পাশ করেছি, কিন্তু ঠিক লেখাপড়া বিশেষ কিছু করিনি। তাই বলল, রোজ একটু পড়াশোনা করবেন। সে কি, এই বুড়ো বয়সে আবার পড়াশোনা করব? সোজা জবাব আসে, বাজে তর্ক করবেন না, নিশ্চয়ই রোজ একটু পড়াশোনা করবেন। ডজনখানেক খবরের কাগজ আর ডজনখানেক জার্নাল তো রেগুলার পড়ি। খবরের কাগজে কাজ করতে শুধু খবরের কাগজ পড়লে চলে না, আরও বেশ কিছু পড়া দরকার। আমি চুপ করে থাকি, বসে ভাবি মেম সাহেবের কথা। মেম সাহেব বলে, একটা কথা বলবেন? বলবো। আপনি আপনি আমার কথায় বিরক্ত হচ্ছেন, তাই না? না না, বিরক্ত হব কেন? তবে গম্ভীর হয়ে ভাবছেন কি? দৃষ্টি উদাস হয়ে যায়, মনটা উড়ে বেড়ায় অতীত বর্তমানের সমস্ত আকাশ জুড়ে। শুধু বলি, একটুও বিরক্ত হচ্ছি না, শুধু ভাবছি কেউ আমাকে এসব কথা আগে বলেনি, তাতে কি হলো? এমনি করে এগিয়ে চলে আমাদের কথা। শেষমেশ বলে, চিরকালে কি আপনি একটা অর্ডিনারি রিপোর্টার হয়ে থাকবেন? মাত্র 125 টাকা মাইনের সেই রিপোর্টার হবার সুযোগ আজ পর্যন্ত পেলাম না, সুতরাং কল্পনা করে আর কত দূর যাব? স্পষ্ট জানিয়ে দেয় মেম সাহেব, ওসব কথা বাদ দেন। অতীত আর বর্তমান নিয়েই তো জীবন, ভবিষ্যতেই জীবন। অতীত আর বর্তমান নিয়েই তো জীবন নয়, ভবিষ্যতেই জীবন। অতীত আর বর্তমানের ক্ষয়রোগে ভুগতে ভুগতে মেরুদণ্ডটা গেছে, তাই ভবিষ্যতে সোজা হয়ে দাঁড়াতে পারবো বলে ভরসা পাই না। কথাটা ঠিক হলো না। অতীত বর্তমান হচ্ছে ক্যানভাস আর ব্যাকগ্রাউন্ড মাত্র, ছবিটা এখনো আঁকা বাকি। যাই হোক, শেষমেশ মেম সাহেব বলল, অতীত বর্তমান নিয়ে অত মাথা ঘামাবেন না, ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করুন। ক্লাসিক্স পড়ুন, ভালো ভালো লিটারেচার পড়ুন। সাধারণত ছেলেমেয়েরা ছাত্রজীবনে পড়াশোনা করে। প্রথম কথা, আমাকে গাইড করার কেউ ছিল না। দ্বিতীয়ত, ছাত্রজীবনে সে সুযোগ বা অবসরও পাইনি। পরীক্ষার
পাশ করার জন্য কিছু ইংরেজি বাংলা সাহিত্য পড়তে বাধ্য হয়েছি। তাছাড়া বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র ইত্যাদি কোনো কারণে উপলক্ষে পড়েছি। কদাচিৎ কখনো কোনো দুর্ঘটনার জন্য জনশাসন বা টি.এস. ইলিয়টও পড়েছি। কোনোদিন নিজের বাড়ি থেকে আবার কোনো ইউনিভার্সিটি থেকে মেম সাহেব আমার জন্য বই আনা শুরু করলো। আমিও ধীরে ধীরে পড়াশোনা শুরু করলাম। ইংরেজি বাংলা দুইই পড়লাম। বিদ্যাসাগর, হেমচন্দ্র, রবীন্দ্রচন্দ্র, মাইকেল আবার পড়লাম। তারপর মেম সাহেবকে বললাম, মেম সাহেব এবার তোমার পাঠশালা বন্ধ করো। মেম সাহেব কি বলল জান বলল মেম সাহেব কি বলল জানো? বলল, বাজে বকো না। কিছু লেখাপড়া না করে জার্নালিজম করতে তোমার লজ্জা করে না? লজ্জা, জার্নালিস্টদের লজ্জা। তুমি হাসালে মেম সাহেব। মেম সাহেব দাবর খেয়ে হকসালে হেনরি গ্রিস, হেমিংওয়েল, লরেন্স ডুরেল, অ্যানি পটার, মেরি ম্যাকার্থির একগাদা বই পড়লাম। এরপর একদিন আমাকে গীত বিধান প্রেজেন্ট করলো। আমি অবাক হয়ে গেলাম। ভাবলাম মেম সাহেব কি আমাকে এবার গানের স্কুলে ভর্তি করবে? জিজ্ঞাসা করলাম, তানপুরা পাবো না? মেম সাহেব রেগে গেলেন, আমার মুন্ডু পাবে। পরে বলেছিলাম, আমার হাতে কাজ থাকবে না, চুপচাপ গীতা বিধানের পাতা উল্টিয়ে যেও, খুব ভালো লাগবে। দেখবে তুমি অনেক কিছু ভাবতে পারছো, কল্পনা করতে পারছো। ইতিমধ্যে এম.এ পাশ করে মেম সাহেব একটা গার্লস কলেজে অস্থায়ীভাবে অধ্যাপনা শুরু করে দিয়েছে। এদিকে আরও অনেক কিছু হয়েছে। মেম সাহেব উপলব্ধি করলো আমার অন্তরের শূন্যতা, জীবনের ব্যর্থতা, ভবিষ্যতের আশঙ্কা। উপলব্ধি করলো আমার জীবনযজ্ঞে তার অনন্য প্রয়োজনীয়তা। আমি নিজেই একদিন বললাম, জানো মেম সাহেব, প্রথমে শুধু বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পরে দুর্বল মুহূর্তে স্বপ্ন দেখলাম আমি এগিয়ে চলেছি। দশজনের একজন হবার স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নের ঘোরে বেশ কিছুকাল কেটে গেল। যখন সম্ভিত ফিরে পেলাম, তখন নিজের দুরবস্থা দেখে নিজেই চমকে গেলাম, ঘাবড়ে গেলাম, হতাশ হলাম। একটু থামি। আবার বলি, সমস্ত আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন সাধনা বিসর্জন দিয়ে নিজেকে তুলে দিলাম অদৃষ্টের হাতে। কিন্তু তোমাকে দেখে আমার সব হিসাব নিকাশ ওলটপালট হয়ে গেল। মুহূর্তের মধ্যে আবার সমস্ত স্বপ্ন উড়ে এসে জড়ো হলো আমার মনের আকাশে। মেম সাহেবের হাতটা চেপে ধরে বললাম, ভগবানের নামে শপথ করে বলেছি মেম সাহেব, তোমাকে দেখেই যেন মনে হলো তুমি তো আমারই। এই অন্ধকূপ থেকে আমাকে মুক্তি দেবার জন্যই যেন ভগবান তোমাকে পাঠিয়েছেন। আমার মতো মেম সাহেব কোনোদিনই বেশি কথা বলতো না, শুধু বলতো হয়তো তাই। তা না হলে তোমার সঙ্গে এমন অপ্রত্যাশিতভাবে পরের দিনেই আবার কেন দেখা হবে? অদৃষ্টের ইঙ্গিত, নিয়তির নির্দেশ। মেম সাহেবও বুঝতে পেরেছিলেন। আমি অনেক কথা বলার পরই দুহাত তুলে মেম সাহেবের কাছে আত্মসমর্পণ করেছিলাম। মেম সাহেবের অনুষ্ঠান অত্যন্ত সংক্ষিপ্ত হয়েছিল। প্রতিদিনের মতো সেদিন বেলা 1:30-2টোর সময় অফিসে গিয়েছিলাম। টেলিপ্রিন্টারে কয়েকটা লোকাল কপি দেখতে দেখতেই টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলে অভ্যাসের মতো বললাম, রিপোর্টার্স। কখন অফিসে এলে? এই তো একটু আগে। একটা কথা বলবো? বলো। শুনবে নিশ্চয়ই। চলো না একটু বেরিয়ে আসি। আমি অবাক হয়ে জানতে চাই, এখন? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? বলো যাবে কিনা। চিফ রিপোর্টার বা নিউজ এডিটর তখনও অফিসে আসেননি। কি করব ভাবছিলাম। মেম সাহেব টেলিফোন ধরে থাকলো। আমি ডায়েরিতে দেখে নিলাম, দুটো প্রেস কনফারেন্স ছাড়া আর কিছু নেই। একটা 4টার সময়, আর দ্বিতীয়টা সন্ধ্যা 7টায়। মেম সাহেবকে বললাম, 7টার মধ্যে ফিরতে পারবো? 7টা বোধ হয় না। কখন ফিরবে? 8টা, সাড়ে 8টার মধ্যে নিশ্চয়ই ফিরবো। চিফ রিপোর্টারকে একটা স্লিপ লিখে রেখে গেলাম। একটা জরুরি নিউজের লোভে বেরিয়ে যাচ্ছি। রাত্রে ফিরে টেলিফোন ডিউটি দেব। অফিস থেকে বেরিয়ে পড়লাম। এসপ্ল্যান্ডের মোড়ে দুজনে মিট করে সোজা চলে গেলাম দক্ষিণেশ্বর। মন্দিরের দরজা বন্ধ ছিল, তাই এদিক ওদিক ঘুরে পঞ্চবটি ছাড়িয়ে আরও খানিকটা উত্তরে গঙ্গার ধারে একটা গাছের ছায়ায় বসলাম দুজনে। মেম সাহেব বলল, চোখ বন্ধ করো। কেন? সবসময় এত কেন করো না? বলছি চোখ বন্ধ করো। পুরোটা না, অর্ধেকটা বন্ধ করো। তুমি বড্ড তর্ক করো। মেম সাহেব এবার কড়া হুকুম দেয়, আই সে ক্লোজ ইউর আইস। সত্যি সত্যি চোখ বন্ধ করলাম। মুহূর্তের মধ্যে অনুভব করলাম মেম সাহেব আমার দুটি পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। চমকে গিয়ে চোখ খুলে বললাম, এ কি ব্যাপার? দেখি মেম সাহেবের মুখে অনির্বাণ আনন্দের বন্যা, দুটি চোখে পরম তৃপ্তির দীপ্ত শিখা। দুটি হাত দিয়ে মেম সাহেব মুখটা তুলে ধরল। আর বার প্রশ্ন করলাম, হঠাৎ
প্রণাম করলেন কেন মেম সাহেব? কোনো উত্তর দিলেন না যে মেম সাহেব। আত্মসমর্পণের ভাষায় চাইলে আমার দিকে, আমিও ওর দিকে চেয়ে বসলাম অনেকক্ষণ। তারপর আবার জানতে চাইলাম, বলবে না প্রণাম করলে কেন? এবার মেম সাহেব কথা বললেন, আমি তো তোমাকে প্রণাম করলাম, তুমি আমাকে আশীর্বাদ করবে না? আমি অবাক হয়ে যাই, নিজের দৈন্য এত স্পষ্ট হলো যে নিজেকে বেশ ছোট মনে হলো। মেম সাহেব প্রণাম করার পর কৈফিয়ত তলব না করে আশীর্বাদ করা প্রথম কাজ ছিল। যাই হোক, তাড়াতাড়ি মেম সাহেবকে কাছে টেনে নিলাম, দুটি হাত দিয়ে ওর মুখখানা তুলে ধরে বললাম, ভগবান যেন তোমাকে সুখী করেন। মেম সাহেব হঠাৎ মাথাটা ছাড়িয়ে নিয়ে দু হাত দিয়ে আমাকে চেপে ধরে বলল, ভগবান কি করবেন তা ভগবানই জানেন, কিন্তু তুমি কি আমাকে সুখী করবে? কি মনে হয়? মনে মনে তো ভয় হয়। কিসের ভয়? কানে কানে ফিসফিস করে মেম সাহেব বলল, হাজার হোক খবরের কাগজের রিপোর্টার, কবে কখন কোথায় হয়তো সুন্দরী মেয়ে এসে তোমাকে ঝড়ের বেগে উড়িয়ে নিয়ে যাবে, তাই নাকি? তবে আবার কি, পুরুষদের বিশ্বাস নেই জানো মেম সাহেব, তোমাকে নিয়েও আমার অনেক ভয়। আমার বহু বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিয়ে আঙ্গুল দিয়ে নিজেকে দেখিয়ে মেম সাহেব অবাক হয়ে বলল, আমাকে নিয়ে তোমার ভয়? জি মেম সাহেব, বাজে বকো না। বাজে না মেম সাহেব, জীবনে সুপ্রতিষ্ঠিত কোনো মানুষের আমন্ত্রণ এলে 50 টাকার এই রিপোর্টারকে নিশ্চয়ই তোমার ভুলে যেতে কষ্ট হবে না। দপ দপ করে জ্বলে উঠল মেম সাহেব, তুমি সবসময় 50 টাকার রিপোর্টার, 50 টাকার রিপোর্টার বলবে না তো? সারা জীবন কি তুমি 50 টাকার রিপোর্টার থাকবে? থাকবা না? থাকবো না? না 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 না। তাহলে কি হব? কি আর হব? জীবনে মানুষ হবে, বড় হবে, মাথা উঁচু করে দাঁড়াবে, পারবো? 100 বার পারবে। তাছাড়া আমি আছি না? মেম সাহেব আমাকে একটু কাছে টেনে নেয়, একটু আদর করে, মাথার চুলগুলো নিয়ে নাড়াচড়া করে, আবার বলে, তুমি ভাব কেন তুমি ভাবো কেন যে তুমি হেরে গেছো? কি করব বলো মেম সাহেব? অকুল সমুদ্রে জাহাজ ভেসে বেড়ায়, কিন্তু লাইট হাউসের ওই ছোট্ট একটা আলোর ইঙ্গিত না পেলে সে তো বন্দরে ভিড়তে পারে না। আমি তো এসেছি, আর ভয় কি? কিন্তু কথা দিতে পারো, আমার বন্দর ছেড়ে তুমি তোমার জাহাজ নিয়ে অন্য বন্দরে ঘুরে বেড়াবে না। আচ্ছা দোলা বৌদি, সবসময় মেয়েদের মনেই ওই এক ভয়, এক সন্দেহ কেন বলতে পারো? পৃথিবীর ইতিহাস কি শুধু পুরুষের বিশ্বাসঘাতকতার কাহিনীতেই ভরা? যাই হোক, মেম সাহেবের কথা আমার বেশ ভালো লাগতো। অন্তত এই ভেবে আমি তৃপ্তি পেতাম যে সে আমার সম্পূর্ণভাবে কামনা করে। সেদিন কথায় কথায় সন্ধ্যা নেমে এলো। মন্দিরের মঙ্গলদ্বীপের আলোয় প্রতিবিম্ব পড়ল গঙ্গায়। স্রোতস্বিনী গঙ্গা যে আলো ভাসিয়ে নিয়ে গেল দূর দূরান্তের শহরে, নগরে, জনপদে, আর অসংখ্য মানুষের মনের অন্ধকার গহন অরণ্যে। মেম সাহেব শেষকালে প্রশ্ন করল, কই তুমি? জানতে তো চাইলে না? আমাকে আজ এখন এখানে নিয়ে এলাম কেন? তুমি তো জানতে চাইলে না তোমাকে প্রণাম করে আশীর্বাদ চাইলাম কেন? কেন? কোনো বিশেষ কারণ আছে নাকি? তবে কি? এই বলে মেম সাহেব ব্যাগ থেকে একটা কাগজ বের করে আমাকে পড়তে দিল। পড়ে দেখি হাওড়া গার্লস কলেজের অ্যাপয়েন্টমেন্ট লেটার। মেম সাহেবের দুটি হাত ধরে বললাম, কংগ্রাচুলেশন। এই আরম্ভ আনন্দ ঐশ্বর্য ভগবান নিশ্চয়ই তোমাকে ভরিয়ে দেবেন। একটু থেকে প্রশ্ন করি, মাসে মাসে 250 টাকা দিয়ে কি করবে মেম সাহেব? কেন দুজনে মিলে কোথাও ওড়াতে পারবো না? দুজনেই হেসে উঠি। মেম সাহেব অধ্যাপনা শুরু করায় কবে আমার বুকটা ভরে উঠল। কদিন পরে অফিস থেকে 25 টাকা অ্যাডভান্স নিলাম। চিত্তরঞ্জন এভিনিউ সেলস এম্পেরিয়াম থেকে 18 টাকা দিয়ে একটা তাঁতের শাড়ি কিনলাম। বিকেলবেলায় মেম সাহেবকে প্যাকেটটা দিয়ে বললাম, কালকে শাড়িটা পরে কলেজে যেও। পরের দিন শাড়িটা পরে কলেজে গিয়েছিল, কিন্তু তারপর আর পরতো না। একদিন জিজ্ঞাসা করলাম, শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে, সেই জন্যই তো বসে পড়তে লজ্জা করে। কানে কানে বলল, না গো, ওটা তো আমার প্রথম প্রেজেন্টেশন, যখন তখন পরে নষ্ট করবো নাকি? প্রথম মাসে মাইনে পাওয়ার পর মেম সাহেব আমাকে কি দিয়েছিল জানো? একটা গরদের পাঞ্জাবি আর একটা চমৎকার তাঁতের ধুতি। ধুতি কেনার সময় ভারী মজা হয়েছিল। মেম সাহেব আমাকে জিজ্ঞাসা করলো, জারি পান নিব নাকি প্লেন পান নিব? দোকানের আর কেউ শুনতে পারে তাই কানে কানে বললাম, যদিও টোপরটাও কিনে দাও তাহলেও জরিপার ধুতি, আর যদি এখন টোপর না কিনে দিতে চাও তাহলে প্লেন পাবে। অসভ্য কোথাকার।
ধুতি কিনে দোকান থেকে বেরোতে বেরোতে মেম সাহেব বলল, তুমি ভারী অসভ্য, কি আশ্চর্য, তোমার সঙ্গেও ফ্রাঙ্কলি কথা বলবো না? এই তোমার ফ্রাঙ্কলি বলার ঢং? সেই সব দিনের কথা আজ তোমাকে লিখতে বসে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। কি কারণে, কেমন করে আমরা দুজনে এত দ্রুত তালে এগিয়ে চলেছিলাম তা আমি জানি না। কোনো যুক্তিতর্ক দিয়ে এসব বোঝানো সম্ভব নয়। মানুষের মন লজিকের প্রফেসর বা বিচারকের পরামর্শ বা উপদেশ মেনে চলে না। মুক্ত বিহঙ্গের মতো সে আপন গতিতে উড়ে ঘুরে বেড়ায়। মানুষের মন যদি বিচার বিবেচনা মেনে চলতো তাহলে শুধু আমাদের মেম সাহেবের কাহিনী নয়, পুরো পৃথিবীর ইতিহাসও একেবারে অন্যরকম হতো। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর থেকেই মানুষ একজনকে অবলম্বন করে বড় হয়, ভবিষ্যতের পথে এগিয়ে চলে। একটি মুখের হাসি, দুটি চোখের জলের জন্য মানুষ কত কি করে। আমি বড় হয়েছি, ভবিষ্যতের দিকে এগিয়েছি নিতান্তই প্রকৃতির নিয়মে। মানুষের মুখের হাসি বা প্রিয়জনের চোখের জলের কোনো ভূমিকা ছিল না আমার জীবনে। তাই তো মেম সাহেবকে পাওয়ার মধ্যেও কোনো ফাঁকি থাকতে পারেনি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির 22টি বসন্ত অতিক্রম করতে মেম সাহেবের জীবন নিশ্চয়ই কিছু কিছু মাছি মৌমাছি ভন ভন করেছে চারপাশে। হয়তো কারোর গুণ মনে একটু রং লাগিয়েছে, কিন্তু ঠিক আমার মতো কেউ সমস্ত জীবনের দাবি নিয়ে এগিয়ে আসতে পারেনি। তাই তো মেম সাহেবের জীবনের সব বাঁধন খুলে গিয়েছিল, সংযম আর সংস্কার ভেসে গিয়েছিল। আমার মতো মেম সাহেবের জীবনেও অনেক পরিবর্তন এলো। আমার পছন্দ অপছন্দ মতামত ছাড়া কিছুই করতে পারতো না। আমি সঙ্গে গিয়ে পছন্দ না করলে শাড়ি ব্লাউজ পর্যন্ত কেনা হতো না। আমি জিজ্ঞাসা করতাম, এতদিন কার পছন্দ মতো কিনতে, মা বা দিদির? এখন কি ওদের রুচি খারাপ হয়ে গেছে? না, তা হবে কেন? তাই বলে কি ওরা চিরকালই পছন্দ করবেন? তা তো বটেই। মেম সাহেব অভিমান করতো। বেশ তো, আমার সঙ্গে দোকানে যেতে অপমান হলে যেও না। আমি আমার কথার মোড় ঘুরিয়ে দিই, না জানি এরপর আরো কত কি কিনে দিতে বলবে। মেম সাহেব আমার ইঙ্গিত বোঝে। প্রথমে বলে, আবার অসভ্যতা করছো। একটু পরে একটু কাছে এসে একটু আস্তে করে বলল, দরকার হলে নিশ্চয়ই কিনবে। তুমি ছাড়া আর কে কিনে দিবে বলো? দোলা দিদি, দোলা বৌদি, ভাবতে পারছো আমাদের অবস্থা? নিত্য কর্মপদ্ধতির বাহিরে এক ধাপ নড়তে চড়তেই গেলেই মেম সাহেব আমার কাছে আবেদনপত্র নিয়ে হাজির হতো। জানো, রবিবার কলেজে একদল প্রফেসর শান্তিনিকেতন যাচ্ছেন। আমাকেও ভীষণ ধরেছেন। কি করি বলো তো? কি আর করবে, যাবে। তারপর জেনে নেই কবে ফিরবে। সোমবার রাত্রি, মঙ্গলবার তো কলেজ আছে। কোন দিন আবার দেখা হবার সঙ্গেই বলতো, দেখো কালকে ভ্রমরের জন্মদিন, কি দেবো বলো তো? আমি মেম সাহেবের কথা শুনে মনে মনে হাসতাম। ভ্রমর ওর বাল্যবন্ধু, স্কুল কলেজের ইউনিভার্সিটি একসঙ্গে পার হয়েছে। প্রতি বছরই জন্মদিনে যেতে হয়েছে, কিছু না কিছু প্রেজেন্টেশনও দিয়েছে। আজ এই সামান্য ব্যাপারটাও এত বড় সমস্যা হয়ে দেখা দিল যে মেম সাহেব নিজের বুদ্ধি দিয়ে কোনো কুল কিনারা পায় না। ডাক পড়ল আমার উপর। মেম সাহেবের নির্ভরতার খবর আমাদের আশেপাশে সবাই জানত। মেম সাহেবের মেজদি হয়তো সিনেমার টিকিট কেটেছে, কিন্তু তবু ছোট বোনের সঙ্গে মজা করার জন্য জিজ্ঞাসা করতো, হ্যাঁ রে, রিপোর্টারকে জিজ্ঞাসা করিস তুই রবিবার ম্যাটিনিতে সিনেমা যেতে পারবি কি না। মেম সাহেব দৌড়ে গিয়ে মেজদির মুখটা চেপে ধরে বলতো, ভালো হচ্ছে না কিন্তু। মুস্কি হাসি লুকাবার ব্যর্থ চেষ্টা করতে করতে মেজদি বলতো, আচ্ছা ঠিক আছে, আমি রিপোর্টারকে ফোন করে জেনে দেব। মেম সাহেব হুঙ্কার দিত, মা, মেজদি কি করছে? কোনোদিন আবার মেজদি মেম সাহেবকে বলতো, হ্যাঁ রে, রিপোর্টারকে একবার ফোন করবি? কেন? জিজ্ঞাসা করতো, তুই আজকে মাছের ঝোল খাবি নাকি ঝাল খাবি? মেম সাহেব মেজদিকে ধরতে যেত আর মেজদি দৌড়ে পালিয়ে যেত। অনেক রাত হয়েছে। কত রাত জানো? 2:45 বাজে। আশেপাশের বাড়ির সবাই সারাদিন কাজকর্ম করে কত নিশ্চিন্তে, কত শান্তিতে ঘুমাচ্ছে, আর আমি মখমুর দেহলভির একটা শের মনে পড়েছে, मोहब्बत जिसके हेते है उसे फिर कुछ नहीं है देते, उसे सब कुछ दिया है जिसको इस काबिल नहीं समझा। জীবনের যে ভালোবাসা পায় আর সে কিছু পায় না। জীবনে আর সব কিছু পায়, সে ভালোবাসা পায় না। জীবনে যে ভালোবাসা পায় সে আর কিছু পায় না।
যে জীবনে আর সব কিছু পায় সে ভালোবাসা পায় না। তোমাদের জীবনে নয় কিন্তু আমার জীবনে কথাটা বর্ণে বর্ণে মিলে গেছে। আজকে এখানে মেম সাহেবের উপন্যাসের 7ম পর্ব শেষ। আপনাদের যদি কোথাও আমার কথায় ভুল মনে হয় তো আমাকে বলবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আশা করি খুব তাড়াতাড়ি 8ম পর্ব নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আজ এখানেই বিদায়।